আমি ফারহানা শিশুফলা। আজকের আলোচ্যের বিষয় টক্সিকোলজি, বিষাক্ত পদার্থ, জৈব ক্লোরিনযুক্ত যৌগ, অর্গানোক্লোরিনেটেড ইনসেকটিসাইড। টক্সিকোলজি শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ। টক্সিক অর্থ হচ্ছে বিষাক্ত এবং লোগোস অর্থ হচ্ছে জ্ঞান বা আলোচনা। বিজ্ঞানের যে শাখায় বিষাক্ত পদার্থ, গঠন বৈশিষ্ট্য, রাসায়নিক উপাদান, কার্যকারিতা প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে টক্সিকোলজি বলা হয়ে থাকে। পূর্বে ধারণা করা হতো বিষাক্ত পদার্থ শুধুমাত্রই ক্ষতি করে থাকে, কিন্তু বর্তমানকালে এই ধারণাটি সম্পূর্ণ পাল্টে গিয়েছে বিজ্ঞানের বিভিন্ন পর্যালোচনা গবেষণার মাধ্যমে। বর্তমানে এই বিষাক্ত পদার্থ থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরির মাধ্যমে নানা ধরনের জটিল রোগের চিকিৎসা করা হচ্ছে। উৎপত্তিগত বা প্রাপ্তি স্থানের উপর ভিত্তি করে বিষাক্ত পদার্থসমূহকে দুইটি ভাগে বিভক্ত করা হয়। এটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক বিষাক্ত পদার্থ এবং এটি হচ্ছে কৃত্রিম বিষাক্ত পদার্থ। প্রাকৃতিক বিষাক্ত পদার্থ হচ্ছে যেসব বিষাক্ত পদার্থগুলোকে বিভিন্ন উদ্ভিদ, প্রাণীদেহ, ভূগর্ভস্থ স্থান থেকে অবস্থানে থাকে এবং সেখান থেকে আহরণ করা হয়, সেখান থেকে পাওয়া যায়, সেই বিষাক্ত পদার্থগুলো হচ্ছে প্রাকৃতিক বিষাক্ত পদার্থ। এবং কৃত্রিম বিষাক্ত পদার্থ হচ্ছে যেটা ল্যাবরেটরিতে তৈরি করা হচ্ছে। এই বিষাক্ত পদার্থগুলো বিভিন্ন আপদ দমনে ব্যবহার করা হয়ে থাকে। আপদ কি? পেস্ট বা আপদ হচ্ছে যেসব প্রজাতি আমাদের বিভিন্ন দ্রব্যের ক্ষতি সাধন করে এবং সেই ক্ষতি যদি ন্যূনতম অর্থনৈতিক ক্ষতির ধাপ অতিক্রম করে, তবে সেই সব প্রজাতিকে পেস্ট বা আপদ বলা হয়ে থাকে। পেস্টিসাইড বিভিন্ন ধরনের আপদনাশক আছে। ল্যাটিন শব্দ পেস্টিস ক্ষতিকর প্রাণী বা পেস্ট, এবং সেটা ধ্বংস করা থেকে এসেছে। বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রাণী দমনে বা ধ্বংস করতে অথবা এগুলোর ক্ষতিকর ভূমিকাকে প্রতিহত করতে যেসব রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় বা ব্যবহৃত যে কোনো দ্রব্যকে পেস্টিসাইডস বলা হয়ে থাকে। আপদ নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে এদের কতগুলো ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন ইনসেকটিসাইডস, রোডেন্টিসাইডস, অ্যাকারিসাইড, ফাঞ্জিসাইড, হার্বিসাইড, মোলাসিসাইড, পিসিসাইড, ব্যাকটেরিয়াসাইড ইত্যাদি বিভিন্ন ধরনের আপদনাশক রয়েছে। ইনসেকটিসাইড কীটপতঙ্গ দমনে যে নাশক বা রাসায়নিক পদার্থটা ব্যবহার করা হয়ে থাকে তাকে ইনসেকটিসাইড বলা হয়। রোডেন্টিসাইড ইঁদুর জাতীয় প্রাণী দমন করার জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাকে রোডেন্টিসাইড বলা হয়। মোলাসিসাইড হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণীদের দমন করার জন্য যে রাসায়নিক পদার্থটা ব্যবহার করা হয় তাকে মোলাসিসাইড বলা হয়ে থাকে। তেমনি ফাঞ্জিসাইড ছত্রাকনাশক, ছত্রাক জাতীয় যে আপদগুলো থাকে তাদেরকে হচ্ছে গিয়ে রাসায়নিক পদার্থ দিয়ে প্রতিহত করাকেই হচ্ছে গিয়ে ছত্রাকনাশক বলা হয়ে থাকে। হার্বিসাইড আগাছানাশক। ব্যাকটেরিয়াসাইড ব্যাকটেরিয়া দমনের জন্য যে ধরনের রাসায়নিক পদার্থ বা নাশক ব্যবহার করা হয়ে থাকে তাকেই বলা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াসাইড। ইনসেকটিসাইডে কীটনাশক, সেই কীটনাশকটা হচ্ছে ইনসেকটিস কীটপতঙ্গ, ল্যাটিন ইনসেকটিস কীটপতঙ্গ, এবং সেটা ধ্বংস করা থেকে এসেছে। ক্ষতিকর কীটপতঙ্গ দমনে বা আক্রমণ প্রতিহতকরণে ব্যবহৃত যে কোনো রাসায়নিক পদার্থকেই হচ্ছে কি ইনসেকটিসাইডস বলা হয়ে থাকে। অর্থাৎ আপদ দমন করার জন্য বা আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থকেই আমরা ইনসেকটিসাইড বলতে পারি। ইনসেকটিসাইডের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন হচ্ছে উৎপত্তি বা রাসায়নিক গঠন অনুসারে, বিষক্রিয়ার ধরন অনুসারে, দেহের কার্যকরী স্থান অনুসারে। উৎপত্তি ও রাসায়নিক গঠন অনুসারে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ইনঅর্গানিক ইনসেকটিসাইড এবং একটা হচ্ছে অর্গানিক ইনসেকটিসাইড, অজৈব জৈব। জৈব ইনসেকটিসাইডের মধ্যে রয়েছে প্লান্ট অরিজিন এবং আর্টিফিশিয়াল কেমিক্যাল ইনসেকটিসাইড। প্লান্ট অরিজিন উদ্ভিজ্জ থেকে পাওয়া যাচ্ছে, কৃত্রিম প্রাকৃতিক যে পদার্থটা যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন উদ্ভিদ প্রাণীদেহ থেকে পাওয়া যায়, এই উদ্ভিদ কীটনাশক। আর্টিফিশিয়াল কেমিক্যাল সেটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে। জৈব ক্লোরিন যৌগ বা অর্গানো ক্লোরিনেটেড ইনসেকটিসাইড, অর্গানো ফসফরাস জৈব এবং জৈব কার্বনেট যৌগ। আজকে আমাদের আলোচ্য বিষয় জৈব ক্লোরিন যৌগ, অর্গানো ক্লোরিনেটেড ইনসেকটিসাইড। এরপর হচ্ছে বিষক্রিয়ার ধরন অনুসারে কত প্রকারের থাকতে পারে, বিষটা কতভাবে ব্যবহৃত হয়। স্টোমাক পয়জন আর দেহের মধ্যে প্রবেশ করে আর কি। স্টোমাক পয়জন, কন্ট্যাক্ট পয়জন, সিস্টেমিক ইনসেকটিসাইড,
ফিউমিগেন্টস, কেমোস্টেরিজেন্টস, অ্যাট্রাক্টেন্টস, রিপেলেন্টস, অ্যান্টিফিডেন্টস। খাবারের মাধ্যমে পাকস্থলীতে বিষটা প্রবেশ করে। ধূম্রবিষ ধোঁয়ার মাধ্যমে প্রবেশ করে, যেমন কয়েল আছে, ধোঁয়া আছে, যে ধোঁয়াগুলো সেগুলোর মাধ্যমে প্রবেশ করছে। অ্যাট্রাক্টেন্টস আকর্ষিত করতেছে, আপদকে আকর্ষিত করার পর এই রাসায়নিক পদার্থটা ব্যবহার করলে, এই সকল রাসায়নিক পদার্থ ব্যবহার করলে পতঙ্গ আকৃষ্ট হয়, ফলে যখন এদের কাছে আসে তখন এইগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়। রিপিলেন্টস যে খাদ্যটা সেই আপদটা গ্রহণ করে সেই আপদ থেকে, সেই খাদ্য থেকে আপদকে দূরে রাখার জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে রিপেলেন্টস বা বিকর্ষক বলা হয়ে থাকে। অ্যান্টিফিডেন্স খাদ্য অনীহাকারক, এটা প্রয়োগের ফলে আপদ আর সেই খাদ্যের প্রতি আকৃষ্ট হয় না। প্লেস অফ অ্যাকশন অন দ্য বডি, দেহের কার্যকরী স্থান অনুসারে। ফিজিক্যাল পয়জন দেহ বিষ, প্রোটোপ্লাজমিক পয়জন প্রোটোপ্লাজম বিষ, রেসপিরেটরি পয়জন শ্বসন বিষ, নার্ভাস পয়জন স্নায়ু বিষ এবং স্টোমাক পয়জন পাকস্থলী বিষ। আমাদের ক্লাসিফিকেশন হচ্ছে ইনসেকটিসাইডের এটা, এবং এইখানে জৈব ক্লোরিন যৌগ আজকে আমাদের আলোচ্য বিষয়। তার আগে কিছু তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, সেগুলো হচ্ছে গিয়ে ETLEIL। পেস্ট বা আপদ পড়েছিলাম, যদি ন্যূনতম সেই যেই আপদটা ক্ষতি করে সেই ক্ষতি যদি ন্যূনতম অর্থনৈতিক ধাপ অতিক্রম করে তবে সেই সব প্রজাতিকে আপদনাশক আপদ বলা হয়ে থাকে, পেস্ট বা আপদ বলা হয়ে থাকে। অর্থনৈতিক প্রান্তরেখা বা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। ETL হলো পেস্টের একটি সংখ্যা যা আক্রমণ হার যখন দমন ব্যবস্থা অত্যাবশ্যক হয়ে পড়ে যাতে পপুলেশনের আকার বৃদ্ধি পেয়ে অর্থনৈতিক ক্ষতি না করে। এ ধাপের আপদসমূহ ততটা ক্ষতিকর না, নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হয়। কিন্তু আপদ কাকে বলছে, এই ধাপটা যদি অতিক্রম করে থাকে, অর্থাৎ ন্যূনতম অর্থনৈতিক যে ক্ষতির ধাপ সেটাকে অতিক্রম করে থাকে, সেই প্রজাতিকেই বলা হচ্ছে গিয়ে পেস্ট। এবার আসি EIL, পেস্ট পপুলেশনের, এটা হচ্ছে ইকোনমিক ইনজুরিয়াস লেভেল। পেস্ট পপুলেশনের সর্বনিম্ন যে ধাপে অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাকে EIL বলা হয়ে থাকে। আপদসমূহ এখানে ক্ষতিকর অবস্থায় থাকে, মানে ক্ষতি করে থাকে বেশি, নিয়ন্ত্রণ ব্যবস্থা না করলে ক্ষতির সম্মুখীন হতে হয় এবং এই ধাপে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা নিতে হবে। অর্গানো ক্লোরিনেটেড ইনসেকটিসাইড যেগুলো আছে সেই ক্লোরিনেটেড ইনসেকটিসাইডের মধ্যে LD50, LD90 রয়েছে। LD50, LD90 কি? LD50 হচ্ছে লিথাল ডোজ 50% এবং লিথাল ডোজ 90 ভাগ। LD50 সাধারণভাবে স্বীকৃত তীব্র বিষক্রিয়ার পরিমাপ 50% মারাত্মক বা প্রাণঘাতী মাত্রাই হলো LD50। অর্থাৎ কোনো বিশেষ পরীক্ষামূলক অবস্থায় কোনো নির্দিষ্ট উপায়ে ব্যবহৃত যে পরিমাণ বিষ কোনো নাম জানা পরীক্ষণীয় একটি প্রাণীর দল বা পেস্ট সমূহের শতকরা অর্ধেক নাশ করতে সক্ষম তাকে LD50 বলা হয়। অর্থাৎ পেস্ট সমূহকে শতকরা অর্ধেক বিনাশ করতে সক্ষম হয়ে থাকে, সেই লিথাল ডোজ হচ্ছে 50 বলা হয়ে থাকে। এটি সাধারণত পরীক্ষামূলক প্রাণীর দেহের ওজনের একক হিসাবে প্রতি কিলোগ্রাম পিছু মিলিগ্রাম বা মিলিলিটার বিষরূপে প্রকাশ করা হয়ে থাকে। LD50 অপর মাত্রা অপেক্ষা বিষক্রিয়ার অধিকতর সূক্ষ্ম নির্দেশক বিধায় একে স্বীকৃত মানস্বরূপ গ্রহণ করা হয়ে থাকে। LD9টা তদ্রূপভাবেই কোনো বিশেষ পরীক্ষামূলক অবস্থার কোনো নির্দিষ্ট উপায়ে ব্যবহৃত নাম জানা একটি পরীক্ষণীয় প্রাণীদল বা পেস্ট সমূহকে শতকরা 90 ভাগ বিনাশের জন্য প্রয়োজনীয় প্রাণঘাতী বা মারণমাত্রা নির্দেশক। LD50 হচ্ছে গিয়ে অর্ধেক নাশ করতে সক্ষম, LD90 হচ্ছে গিয়ে শতকরা 90 ভাগ বিনাশ করতে সক্ষম। তবে বিভিন্ন পেস্ট প্রজাতির ক্ষেত্রে এই মারণমাত্রা তুলনামূলকভাবে কম বেশি হয়ে থাকে। LD50 এবং LD90 মারণমাত্রা, লিথাল ডোজ মারণমাত্রা। এরপর আসবো ক্লোরিনেটেড ইনসেকটিসাইড, অর্গানোক্লোরিনেটেড ইনসেকটিসাইড। অর্গানোক্লোরিনেটেড ইনসেকটিসাইড এই কীটনাশক হলো কার্বন পরমাণুর সাথে যুক্ত ক্লোরিন সমন্বিত হাইড্রোকার্বন যৌগ। অর্থাৎ ক্লোরিন পরমাণু সম্বলিত জৈব হাইড্রোকার্বন যা কীটনাশক হিসেবে কাজ করে তাকে জৈব ক্লোরিনযুক্ত কীটনাশক বা অর্গানোক্লোরিনেটেড কীটনাশক ইনসেকটিসাইড বলা হয়ে থাকে।
এসব যৌগগুলো সাধারণত ক্লোরিন, হাইড্রোজেন, কার্বন এবং কিছু অক্সিজেন পরমাণু সমন্বয়ে গঠিত হয়ে থাকে। ক্লোরিনযুক্ত কীটনাশকের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এই কীটনাশকগুলো বেশ জটিল এবং অনুদ্বায়ী গুণসম্পন্ন হয়ে থাকে। এগুলোর কীটনাশকীয় কার্যক্ষমতা এগুলোর অণুতে বর্তমান ক্লোরিন পরমাণুর বিন্যাসের উপর নির্ভরশীল। এ ধরনের কীটনাশক অত্যন্ত কার্যকরী এবং প্রয়োগের পর এর ক্রিয়া বহুকাল পর্যন্ত স্থায়ী থাকে, অর্থাৎ বিষাক্ততাটা অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। অধিকাংশ যৌগ স্তন্যপায়ী প্রাণীর প্রতি মধ্যম ধরনের বিষাক্ততা সম্পন্ন হয়ে থাকে। বেশি ব্যবহারের ফলে অবশিষ্টাংশ মাটিতে জমা হয়ে থাকে, অর্থাৎ স্থায়িত্বটা অনেক কাল থাকে বা অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে, বহুকাল পর্যন্ত স্থায়ী থাকে এবং অবশিষ্টাংশ যেটা থাকে সেটাও মাটিতে জমা হয়ে থাকে, অর্থাৎ মাটির যে গুণাগুণটা বা পরিবেশটা সেটা কিন্তু কিছুটা হলেও বিনষ্ট হয়। যেসব প্রাণী কীটনাশক শোষক উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে সেসব প্রাণীর চর্বি বা তৈলাক্ত কলায় এটা জমা হয় এবং সহজে শরীর থেকে বের হয় না। একটি নির্দিষ্ট কীটপতঙ্গ ক্লোরিনযুক্ত কীটনাশক প্রতিরোধী হলে অন্য কোনো ক্লোরিনযুক্ত কীটনাশক দ্বারা দমন করা যায় না। যেহেতু অনেক দিন ধরে মাটিতে জমা থাকে, তাহলে যেই পতঙ্গটা রেসিস্টেন্স ক্ষমতা প্রাপ্ত হয় ক্লোরিনের ফলে, তাকে ক্লোরিন যদি আবার দেওয়া হয়, ক্লোরিনযুক্ত কীটনাশক প্রয়োগ করা হয়, তবে তার মধ্যে কোনো ক্রিয়া ঘটবে না, অর্থাৎ রেসিস্টেন্স ক্ষমতাটা জন্মে যাবে। অসাবধানে ব্যবহারের ফলে উপকারী পোকারও ক্ষতিকর হয়ে থাকে। জৈব ক্লোরিন কীটনাশক সাধারণত পাকস্থলী ও স্পর্শবিষ্যুতে ক্রিয়া করে থাকে। জৈব ক্লোরিনযুক্ত কীটনাশকগুলোর মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে অর্গানোক্লোরিনেটেড ইনসেক্টিসাইডস, ডিডিটি, অ্যালড্রিন, ডাইঅ্যালড্রিন, লিন্ডেন, এন্ড্রিন, ক্লোরডেন, হেপ্টাক্লোর, থায়োডেন ইত্যাদি হচ্ছে গিয়ে আমাদের জৈব ক্লোরিনেটেড ইনসেক্টিসাইড। আজকে কয়েকটা বিষয়, এদের কয়েকটা যে রাসায়নিক নাম, রাসায়নিক গঠন, রাসায়নিক সংকেত এবং এদের ধর্ম, দ্রবণীয়তা ইত্যাদি সম্পর্কে কয়েকটা যৌগ সম্বন্ধে আলোচনা। ডিডিটি এর রাসায়নিক নাম হচ্ছে গিয়ে নর্মাল ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন এবং পূর্ণ রাসায়নিক যে গঠনটা আছে, পূর্ণ রাসায়নিক নাম হচ্ছে 111 ট্রাইক্লোরো 22 পি ক্লোরোফিনাইল ইথেন। রাসায়নিক সংকেত হচ্ছে গিয়ে কার্বন 14, হাইড্রোজেন 9টা, ক্লোরিন 5টা। এদের রাসায়নিক গঠন, বেনজিন আছে, রাসায়নিক গঠন হচ্ছে এটা। ক্লোরিনযুক্ত কীটনাশকের মধ্যে এই ডিডিটিটা হচ্ছে গিয়ে সবচেয়ে কার্যকরী। এর 1874 সালে বিজ্ঞানী জেডলার সর্বপ্রথম এর আবিষ্কার করেন, কিন্তু এই কীটনাশকের ক্ষমতাটার বর্ণনা তখন উনি করেননি। 1939 সালে অতঃপরে সুইজারল্যান্ডের বিজ্ঞানী পল মুলার এই বিষক্রিয়ার বর্ণনা করেন। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য 1948 সালে তাকে শারীরবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে এবং 1942 সাল থেকে ডিডিটিটা বাজারজাত করা হয়ে থাকে। এই ডিডিটির ধর্ম হচ্ছে পানিতে অদ্রবণীয়, এর উদ্যয়ন ক্ষমতা নাই, কিন্তু বিজারণ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। সূর্যের আলো এবং সাধারণ তাপে এর রাসায়নিক পরিবর্তন ঘটে না। বিশুদ্ধ অবস্থায় 195 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয়। এ সকল কারণে ডিডিটি কার্যকরী গুণ বহুদিন পর্যন্ত অটুট থাকে। যেহেতু আলো এবং সাধারণ তাপে এর কোনো ক্ষতি হয় না, এর জন্য কার্যকরী গুণটা অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকে। এর স্থায়িত্ব দীর্ঘদিন বিধায় একদিকে যেমন অনিষ্টকারী কীটপতঙ্গ দমনে কার্যকরী, তেমনি মাটি, খাদ্যশস্য, ফলমূল প্রভৃতি থেকে এই কীটনাশকটা মুক্ত করাটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। বাতাসের আর্দ্রতা যদি বেশি হয় তাহলে ডিডিটি পাউডারের ওয়েটেবল যে পাউডারটা আছে সেটা কার্যকারিতাটা কমে যায়। টক্সিসিটি ওরাল LD50, সেই LD50 লিথাল ডোজ 50%, যেটা হচ্ছে গিয়ে 50% বিনাশ করে।
ওরাল ওরাল হচ্ছে মৌখিক, মৌখিকভাবে LD50 ভ্যালু টু র্যাট যদি মানে ইঁদুর যদি ওরালভাবে মৌখিকভাবে খায় তাহলে হচ্ছে গিয়ে 50% মারা যাবে। 250 mg/kg অফ বডি ওয়েট। এর ফর্মুলেশন হচ্ছে এটি সাধারণত 2% থেকে 10% গুঁড়া, 5% থেকে 20% তরল, 1 থেকে 5% হচ্ছে ইমালশন এবং হচ্ছে গিয়ে ইমালশন, 50% ওয়েটেবল পাউডার প্রভৃতি ফর্মুলায় হচ্ছে বাজারে পাওয়া যায়। এর যে কোনো মাত্রায় 100 গ্যালন পানিতে মিশিয়ে দ্রবণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এদের যে কোনো একটা মাত্রায় 100 গ্যালন পানির সাথে মিশিয়ে দ্রবণ হিসেবে ব্যবহার করা যাবে। ব্যবহার হচ্ছে ডিডিটি অনিষ্টকারী পোকামাকড় দমনে খুবই কার্যকরী। মশা, শুঁয়াপোকা, আরশোলা, ঘাসফড়িং, অন্যান্য পোকা দমনে এটা ব্যবহৃত হয়ে থাকে। এটা স্তন্যপায়ী প্রাণীর জন্য কম বিষাক্ত, ইঁদুরের জন্য হচ্ছে গিয়ে বেশি বিষাক্ত এবং মারণ মাত্রা প্রায় হচ্ছে LD50 হয়ে থাকে। সারা পৃথিবীতে এই এক সময় ডিডিটিটা যেটা সেটা হচ্ছে গিয়ে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে হচ্ছে সেই অধিকাংশ অঞ্চলে এটা নিষিদ্ধ হয়েছে। কারণ হচ্ছে যেহেতু দীর্ঘদিন ব্যবহারের ফলে কীটপতঙ্গের দেহে প্রতিরোধ ক্ষমতা, রেসিস্টেন্স যে ক্ষমতাটা সেটা জন্মে যায়। অনেক দিন ধরে ব্যবহার করার ফলে সে রেসিস্টেন্স যে ক্ষমতাটা অর্জন করে, ফলে ওই যে মাত্রাটা ফলে অন্য যে ক্লোরিন যে রাসায়নিক বিষাক্ত পদার্থগুলো আছে সেইগুলোতে রেসিস্টেন্স ক্ষমতা সে অর্জন করে ফেলে এবং পরবর্তীতে দেখা যায় যে সেই রেসিস্টেন্স ক্ষমতা যেহেতু সে অর্জন করে ফেলে, এই বিষাক্তটা তার দেহের উপর কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না। এর বিষক্রিয়া অর্গানোক্লোরিনের যে বিষক্রিয়া যেটা ডিডিটির বিষক্রিয়া, এটা দীর্ঘস্থায়ী হওয়ায় পরিবেশের ক্ষতি করে থাকে এবং মানুষসহ স্তন্যপায়ী প্রাণী যারা আছে ডিডিটিযুক্ত খাদ্যশস্য ভক্ষণ করে সেগুলোর চর্বিতে গিয়েও এটি জমা হয়ে থাকে, মানে সহজে সেই খাদ্যশস্য বা সেখান থেকে দূরীভূত করা যায় না। মোড অফ অ্যাকশন, ডিডিটির মোড অফ অ্যাকশন হচ্ছে ডিডিটি স্পর্শ পাকস্থলী বিষ হিসেবে কাজ করে থাকে। এটি কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের উপর কাজ করে পোকার মৃত্যু ঘটায়, আপদের মৃত্যু ঘটায়। এটি কীটপতঙ্গের ত্বকের সংস্পর্শে আসলে তা ত্বক দ্বারা শোষিত হয় এবং ক্রমান্বয়ে প্রাণীর সংবেদনশীল অঙ্গে প্রভাব বিস্তার করে, প্রাণীর স্নায়ুকে আক্রমণ করে এবং বিভিন্ন অঙ্গে সঞ্চারিত হয়। ফলে পতঙ্গ হঠাৎ উত্তেজিত হয়, মাংসপেশির কম্পন, দুর্বলতা এবং তীব্র বিষক্রিয়ায় খিঁচুনি হয় এবং অবশেষে আপদটি মারা যায়। ধারণা করা হয় যে ডিডিটি রক্ত চলাচলে বাধা প্রদান করে, এক পর্যায়ে রক্ত জমাট বেঁধে সারা দেহে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এর ফলে কীটপতঙ্গটা হচ্ছে কি মারা যায়। এরপরে জৈব ক্লোরিনযুক্ত যৌগ BHC, লিন্ডেন, বেনজিন হেক্সাক্লোরাইড, মানে হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড বা BHC বা লিন্ডেন একই জিনিস। রাসায়নিক নাম হচ্ছে গিয়ে R123456 হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন। বেনজিন হেক্সাক্লোরাইড যেটা সেটা হচ্ছে গিয়ে আধুনিক সংশোধিত নাম হচ্ছে গিয়ে লিন্ডেন। এর রাসায়নিক সংকেত হচ্ছে গিয়ে কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, ক্লোরিন 6টা। এর নামকরণ সম্বন্ধে বিজ্ঞানী ও'ব্রেন 1967 সালে মত প্রকাশ করেন যে এর গঠন বৈশিষ্ট্য যদি বিবেচনা করা হয় তাহলে প্রকৃত নাম হওয়া উচিত হচ্ছে হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন। হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন। এর টক্সিসিটি হচ্ছে গিয়ে বিজ্ঞানী ফ্যারাডে 1825 সালে এটা সর্বপ্রথম তৈরি করেন, কিন্তু এর রাসায়নিক যে বৈশিষ্ট্যটা আছে সেটা 1942 সালে ইংল্যান্ড ও জার্মানি একই সাথে আবিষ্কৃত হয়ে থাকে। এর আর আইসোমারের অস্তিত্ব প্রমাণ করেন বিজ্ঞানী ভ্যান ডার লিন্ডেন। এই যে আর আইসোমার সেটা সর্বপ্রথম অস্তিত্ব যে প্রমাণ করেন ভ্যান ডার লিন্ডেন এবং তার নামানুসারেই রাখা হয়ে থাকে একে লিন্ডেন। আর রাসায়নিকভাবে যদি সক্রিয় গঠন সম্পন্ন হয় তাহলে এর প্রকৃত নাম হবে হচ্ছে গিয়ে R12345 হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন। এটি বেনজিনের হেক্সাক্লোরাইডের আর আইসোমার।
এবং একে RBHCও বলা হয়ে থাকে। টক্সিসিটি: ওরাল LD50 ভ্যালু টু র্যাট 125 mg/kg অফ বডি ওয়েটে। এটি পাকস্থলী ও স্পর্শ বিষ হিসেবে কাজ করে থাকে। এছাড়াও প্রেরিপ্রাণাটার ক্ষেত্রে মানে যারা আরশোলা, সেই আরশোলার ক্ষেত্রে LD50 হচ্ছে গিয়ে 5 mg/kg হয়ে থাকে। সাইমেক্স যেটা আছে সেটাতে LD50 6 mg/kg হয়ে থাকে। মাস্কা LD50 হচ্ছে 3 mg/kg হয়ে থাকে। মারণ মাত্রা: ফর্মুলেশন: বাজারে এটি WP ওয়েটেবল পাউডার হিসেবে, যাতে 25% আর আইসোমার এবং 5 থেকে 20% গুঁড়া, এবং ইমালসিফার হিসেবে, যাতে হচ্ছে গিয়ে 20% আর আইসোমার থাকে। এইভাবে বাজারে পাওয়া যায়। এটি গ্যামাক্সিন পাউডার হিসেবেও বাজারে বিক্রি হয়। এটি ছিটিয়ে অথবা নির্দিষ্ট মাত্রায় জৈব দ্রাবকে দ্রবীভূত করে খেতে স্প্রে করা হয়ে থাকে। ব্যবহার: লিন্ডেন বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দমনে ব্যবহৃত হয়। মাছি, আরশোলা, ঘাসফড়িং, পঙ্গপাল, মশা, গবাদি পশু ও হাঁস মুরগির পোকামাকড় দমনে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বীজ শোধনাগার ও সংরক্ষিত শস্যের পোকা দমনে ব্যবহৃত হয়ে থাকে। বেনজিন হেক্সাক্লোরাইড और BHC और লিন্ডেন। এরপরে জৈব ক্লোরিন ইনসেকটিসাইডের মধ্যে রয়েছে অ্যালড্রিন। অ্যালড্রিন একটা তীব্র ক্লোরিনযুক্ত কীটনাশক। এর রাসায়নিক নাম নর্মাল হেক্সাক্লোরো হেক্সাহাইড্রো ডাইমিথাইনোফসফিলিন। এর প্রকৃত রাসায়নিক গঠন যেটা, সেটা হচ্ছে কি 1 2 3 4 10 10 হেক্সাক্লোরো 144A 588A হেক্সাহাইড্রো 14 এন্ড্রো এক্সো 58 ডাইমিথানো ন্যাপথালিন NAPHTHALENE ন্যাপথালিন। রাসায়নিক সংকেত হচ্ছে C12 মানে কার্বন 12, হাইড্রোজেন 8, ক্লোরিন 6। রাসায়নিক গঠন হচ্ছে এটা। ধর্ম হচ্ছে এটি সাদা স্বচ্ছ এক ধরনের স্ফটিকাকার পদার্থ, পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। এর স্থায়িত্ব হচ্ছে অল্প, এটা সহজে উড়ে যায়। DDT সহজে উড়ে যেত না। এটা হচ্ছে সূর্যের আলোতেও থাকতো। 195 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হতো তখন শুধু এটা কার্যক্ষমতাটা নষ্ট হতো। কিন্তু এই অ্যালড্রিন যেটা, সেটা হচ্ছে গিয়ে স্থায়িত্বটা অল্প এবং সহজে এটা উড়ে যায়। এজন্য শস্য ক্ষেতের জন্য অপেক্ষাকৃত এরা কম ক্ষতিকর। টক্সিসিটি: ওরাল LD50 ভ্যালু টু র্যাট 50 mg/kg অফ বডি ওয়েট। ফর্মুলেশন: বিভিন্ন ফর্মুলায় এটা বাজারে বিক্রি হয়ে থাকে। এটি সাধারণত 25% হচ্ছে গিয়ে ইমালসিফায়ার, 25% WP হচ্ছে গিয়ে ওয়েটেবল পাউডার, 25% গুঁড়া, 5% গুঁড়া, 5% দানা আকারে বাজারে পাওয়া যায়। এগুলোর যে কোনো একটি নির্দিষ্ট অনুপাতে ছিটিয়ে বা স্প্রে করে খেতে প্রয়োগ করা হয়। প্রতি হেক্টর জমিতে 2.5 থেকে 5 কেজি সক্রিয় পদার্থ কীটপতঙ্গ দমনে ব্যবহৃত হয়ে থাকে। ইউজ: ব্যবহার: শুঁয়োপোকা, মাটির নিচের পোকা, ঝিঝি পোকা, পিঁপড়া, গান্ধী পোকা, উইভিল, থ্রিপস দমনে বেশ কার্যকরী এবং বীজ শোধনও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। মোড অফ অ্যাকশন: এটি স্পর্শ বিষ ও পাকস্থলী বিষ হিসেবে উভয় হিসেবে কাজ করে থাকে। কখনো ধূমায়িত মানে ধূম্র বীজটা সেই হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। এটা হচ্ছে অ্যালড্রিনের বৈশিষ্ট্য। অ্যালড্রিনের রাসায়নিক নাম, রাসায়নিক সংকেত, রাসায়নিক গঠন, ধর্ম, কিভাবে বাজারে পাওয়া যায় এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোন কোন আপদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। এরপরে হেপ্টাক্লোর। HEPTACHLOR হেপ্টাক্লোর। এটা হচ্ছে গিয়ে কম বিষাক্ত এবং বহুল ব্যবহৃত কীটনাশক হেপ্টাক্লোরটা। এর রাসায়নিক নাম হচ্ছে হেপ্টাক্লোরো টেট্রাহাইড্রো মিথা
নয়েনডিন। প্রকৃত রাসায়নিক নাম হচ্ছে 1,4,5,6,7,8,8 হেপ্টাক্লোরো 3A7,7A টেট্রাহাইড্রো 4,7 মিথানেডিন। রাসায়নিক সংকেত C10H5 ক্লোরিন 7। রাসায়নিক গঠন। ধর্ম, এটি সাদা স্ফটিকময় পদার্থ, পানিতে প্রায় অদ্রবণীয়, কিন্তু কেরোসিন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বনে অত্যন্ত দ্রবণীয়। এর স্ফুটনাঙ্ক হচ্ছে গিয়ে 95 ডিগ্রি থেকে 96 ডিগ্রি সেন্টিগ্রেড। টক্সিসিটি, ওরাল LD50 ভ্যালু টু র্যাট 400 mg কেজি অফ বডি ওয়েট, এবং হচ্ছে ডার্মাল LD50 ভ্যালু টু র্যাবিট 200-250 mg কেজি অফ বডি ওয়েট। অর্থাৎ মৌখিকভাবে র্যাটে হচ্ছে গিয়ে মারণ মাত্রা 50, এবং ডার্মাল মানে ত্বকের মাধ্যমে র্যাবিটে হচ্ছে যায়, সেটা হচ্ছে গিয়ে LD50 মারণ মাত্রা 50%। ফর্মুলেশন, হেপ্টাক্লোর সাধারণত ইমালসিফায়ার অথবা WP ওয়েটেবল পাউডার, গুঁড়া, দানা প্রভৃতি রূপে বাজারে পাওয়া যায়। এর ইমালসিফায়ার অথবা WP ইমালসিফায়ার বা WP ওয়েটেবল পাউডারের যে কোনোটি 2 থেকে 4 পাউন্ড পরিমাণ 100 গ্যালন পানিতে দ্রবীভূত করে প্রতি একর জমিতে ছিটানো হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেকটা যে জৈব যৌগগুলো আছে তাদের কিন্তু মাত্রা, তাদের যে প্রয়োগ পদ্ধতি সেটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন উপায়ে জমিতে প্রেরণ করা হয়, বা যেখানে আপদ আছে সেখানে ব্যবহার করা হয়। ব্যবহার হচ্ছে ধানের শীষ কাটা লেদা পোকা, পিঁপড়া, উই পোকা, ঝিঝি পোকা, আলুর পোকা, কাটুই পোকা, আরশোলা, ঘাসফড়িং, পঙ্গপাল, মাছি, বিটল, উইভিল প্রভৃতি কীটপতঙ্গ দমনে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। মোড অফ অ্যাকশন, এটি স্পর্শ পাকস্থলী বিষ রূপে কাজ করে থাকে। স্তন্যপায়ী প্রাণীর জন্য অত্যন্ত বিষাক্ত এই হেপ্টাক্লোর। এই হলো আমাদের কয়েকটি জৈব ক্লোরিন যুক্ত যৌগ। জৈব ক্লোরিন যে যৌগগুলো আছে সেগুলো হচ্ছে কি বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে বিভিন্ন আপদ দমনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে থাকে। এরপরে আসবো হাইড্রোকার্বন কীটনাশক, যেটা অর্গানোক্লোরিনেটেড হাইড্রোকার্বন কীটনাশক, সেটা ব্যবহারের সুবিধাসমূহ কতগুলো, এর ব্যবহারে কতগুলো সুবিধা আছে এবং কতগুলো অসুবিধা আছে দেখা যায়। সুবিধাসমূহের মধ্যে রয়েছে এই ধরনের কীটনাশক অত্যন্ত কার্যকর ও সস্তা, প্রয়োগের পর সর্বাপেক্ষা অধিক কাল স্থায়ী থাকে বিধায় বারবার কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না। অর্থাৎ এর স্থায়িত্বটা অনেক দিন, এর ফলে হচ্ছে গিয়ে বারবার এর প্রয়োগটা করা প্রয়োজন হয় না, ব্যবহারের প্রয়োজন হয় না। কৃষিক্ষেত্রে ক্ষতিকর কীটপতঙ্গ বিনাশেও এ ধরনের কীটনাশক তাৎক্ষণিক ও দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে। এ ধরনের কীটনাশক অ্যারোসল, স্প্রে, তরল, WP ওয়েটেবল পাউডার, গুঁড়া প্রভৃতি আকারে বাজারে পাওয়া যায় বিধায় এর প্রয়োগেও ব্যবহার অত্যন্ত সহজ এবং লাভজনক হয়ে থাকে। মাটির নিচে কার্যকরী বিধায় এর সাহায্যে মাটির নিচে যে অনিষ্টকারী পতঙ্গগুলো আছে সেগুলোও খুব সহজে দমন করা যায়, এবং অনেক দিন ধরে স্থায়িত্ব থাকে বলে মাটির নিচে যে পোকাগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে খুব দ্রুত বা কার্যকরী ভূমিকা দমনে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অসুবিধাসমূহ, বেশ কিছু অসুবিধাও রয়েছে এই কীটনাশক ব্যবহারের ফলে। সেইগুলো হচ্ছে গিয়ে এই ধরনের কীটনাশকের সক্রিয়তা দীর্ঘ সময় অটুট থাকে বলে ক্ষতিকর কীটপতঙ্গের অনেক প্রজাতি ও কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জনের জন্য পর্যাপ্ত সময় পায়। অর্থাৎ রেসিস্টেন্স ক্ষমতাটা অর্জনের জন্য বেশ অনেকটা সময় পেয়ে থাকে, এবং ক্ষতিকর না যেই সব কীটপতঙ্গ সেগুলো হচ্ছে গিয়ে যেমন মারা যায়, তেমনি যাদের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, যে আপদগুলো ধ্বংস করার জন্য ব্যবহার করে থাকে, তারাও অনেক সময় পায় এটার বিরুদ্ধে রেসিস্টেন্স ক্ষমতাটা রেসিস্টেন্স ক্ষমতাটা জন্ম লাভ করে তাদের। দীর্ঘস্থায়িত্বের কারণে মাটি, খাদ্যশস্য, ফলমূল, শাকসবজি প্রভৃতি হতে
এক প্রকার কীট বিশেষ অবশিষ্টাংশ মুক্ত করা বেশ কষ্টসাধ্য। অর্থাৎ যে ফলমূল শাকসবজিতে এই মাটি বা খাদ্যশস্যতে এগুলো প্রেরণ করা হয়, সেইখান থেকে যেহেতু এর স্থায়িত্ব অনেক দিন, সেহেতু এই সব স্থান থেকে এই কীটনাশকগুলোকে সহজে দূরীভূত করা যায় না। ফলে যারা খাচ্ছে, মানে স্তন্যপায়ী যারা আছে বা অন্যান্য যারা এর উপর নির্ভরশীল, যারা এগুলো খাচ্ছে, তাদের দেহেও সেই ক্লোরিনযুক্ত যে কীটনাশক বা কীট বিষগুলো সেগুলো ঢুকে যাচ্ছে, ফলে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। কৃষিক্ষেত্রে এই সকল কীট বিষক্রিয়ার অনেক শিকারী উপকারী পতঙ্গের মৃত্যু ঘটে, ফলে ক্ষতিকর পতঙ্গের সংখ্যা পরিবেশে বৃদ্ধি পায়। অর্থাৎ যেহেতু এটা অনেক দিন ধরে হচ্ছে গিয়ে এর মাটিতে থাকতেছে, যেহেতু এখান থেকে দূরীভূত করা যায় না, সেহেতু দেখা যায় যে অনেক যে উপকারী কীট পতঙ্গগুলো আছে সেগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিষাক্ততার প্রভাবে তারা মারা যাচ্ছে এবং পরিবেশের ক্ষতি সাধন করছে। পরিবেশটাও ক্ষতির সম্মুখীন হচ্ছে, মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যাদের জন্য যেহেতু আপদটা ক্লোরিন বিরোধী বা রাসায়নিকটা প্রেরণ করা হচ্ছে, তার রেসিস্টেন্স ক্ষমতাটা লাভ করছে, ফলে দেখা যায় যে দিন দিন এদের সংখ্যাটা, আপদের সংখ্যাটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে বা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই হলো আমাদের জৈব ক্লোরিনযুক্ত যৌগ বা অর্গানোক্লোরিনেটেড হাইড্রোকার্বন কীটনাশক। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্টাডি, সেফ ন্যাশনালিটি। আল্লাহ হাফিজ।